আপনি 3 মাস পরে আইসা ফেসবুক আইডিতে একটা ভাষণ দিলেন, কেন আপনি কোর্টে যাইয়া ওই পত্রিকার বিরুদ্ধে মানহানি মামলা কেন করলেন না? এটা তো কথা। আপনি তো মামলা করেন নাই এবং ওই পত্রিকার বিরুদ্ধে কোনো অ্যাকশনে আপনি যান নাই, সেই তো আমরা ধরে নিব এখানে আপনার সম্পৃক্ততা আছে। আমি যারা আইজি বেনজির সাহেব এত শিক্ষা গ্রহণ করলেন, ডক্টরেট হলেন, ঢাকা ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক, এত প্রাপ্তি, শেষ পর্যন্ত 2টা মেয়েরে আর স্ত্রীরে জেলখানার শিখ গনাইবেন। আপনার এই নির্বুদ্ধিতার জন্য আপনার পুরো পরিবার এখন প্রশ্নবিদ্ধ। হাইকোর্টে রিট হইলো, আদেশ হলো না। সুমন দরখাস্ত করছে, দরখাস্তার আলোকে আধা ঘন্টার মধ্যে তারা তদন্ত কমিটি বানিয়ে ফেলেছে, করে তারা তদন্তে নেমে গেছে। তদন্ত কোথায় করবেন? যে সমস্ত জায়গায় তদন্ত করবেন সে জায়গাগুলো তো দিবালোকের মতো পরিষ্কার। আজকে বেনজিরের যে অবস্থা হচ্ছে, আপনাদেরকে আমি বলে দিই, আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে বসুন্ধরা গ্রুপ এই সায়েম তানবিদেরকে আপনার জেলখানার শিখ গুনতে হবে। আমাদের দর্শকরা 2-1টা প্রশ্ন করেছিল, আপাতত যদি অনুমতি থাকে। সেটা হলো, আমার এক ছোট ভাই বাবু সিঙ্গাপুর থেকে যে প্রশ্নটা আজাদ বাড়ি করেছে, আসলে এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমি এই জন্য বলছি যে বাবু এবং জাহিদ যে আমেরিকা থেকে জয়েন করছিল, তারা আমার সাথে একটা সংগঠনে জড়িত আছে, প্রবাসীদের নিয়ে আমার একটা সংগঠন আছে। সেহেতু আমি আজাদ ভাই আপনার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিলাম। আমি অনুরোধ করব তারা যেন এই ধরনের আচরণের সাথে সম্পৃক্ত না হয়। আর যে কথা বাবু বলছে যে প্রবাসীরা চাপে থাকে, তারা যখন মিডিয়াতে আসে তখন তাদের কিছুজনরা তাদেরকে বলে বারণ করে। এটা সত্য কথা। কারণ হলো আমরা দেখেছি অনেক চাপে থাকে। আমেরিকাতে আপনি দেখছেন সদ্য আমেরিকাতে আমার এলাকার এমপি নারায়ণগঞ্জের শামীম ওসমানের সাথে যে ঘটনা ঘটেছিল, যাদের সাথে হয়েছিল বাংলাদেশের, সেটা নোয়াখালী অঞ্চলের, এবং দেখা গেছে ওদের বাড়ি ঘরে ছাত্রলীগ যুবলীগ সরাসরি যে হামলা করেছে, ভাঙচুর করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। এইটা কিন্তু আমরা দেখেছি। সেই অর্থে বাবু যে কথাটা বলছে যে প্রবাসীরা চাপে থাকে, এই কথাটা সত্য। আর জাহাঙ্গীর ভাই আমাদের খুব মুরব্বী মানুষ, যদিও ভোটার হলো মাহমুদ ভাই। তো আমার সাথে আবার একটা সংগঠনের সাথে জড়িত আছে জাহাঙ্গীর ভাই। উনি আবার স্পষ্টবাদী লোক, কাউকে রাগ ডাক করে কথা বলে না, সত্যটা বলার চেষ্টা করে। আমি যে কথাটা মধুকালী নিয়ে উনি প্রশ্ন করেছেন, এটা আমি আলোচনার মধ্যে আনবো এবং বলবো, জাহাঙ্গীর ভাই আপনি শুনবেন, আমি আপনাকে অনুরোধ করছি। যে প্রশ্নটা আজকে বেনজিরকে নিয়ে আসছে, দুদক একটা স্বাধীন সংস্থা, ভারতের একটা সংস্থা আছে দুদকের মতো, ইডি, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, তারাও স্বাধীন। কিভাবে স্বাধীন? যত অপরাধ, অন্যায়, দুর্নীতি, অবৈধ কর্মকাণ্ড কারা করেছে, সব বিরোধী দল করেছে। কেজরিওয়াল হাজতে, রাহুল গান্ধীর সিট চলে যায়, মমতাকেও মনে হয় যদি এবার জিততে পারে তাহলে ওরাও হাজতে নিবে। আমাদের দুদকও ওই ইডির মতো, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের মতো অত্যন্ত স্বাধীন একটা সংস্থা। ওই কোথাকার ওই ফেসবুক এমপি, উনি একটা দরখাস্ত করলে তারপরে ওনারা একটা তদন্ত কমিটি করে। এদের স্বাধীনতার ধরনটা দেখে। আপনাকে আমি বলি, যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কিন্তু নেপথ্যে অনেক বড়। যে ব্যানার্জির সম্বন্ধে কথা বলছেন, এখানে রিমঝিম প্রজেক্ট আছে পুলিশের। আমার নারায়ণগঞ্জের উপজেলা রূপগঞ্জে পুলিশের একটা প্রজেক্ট আছে। সে প্রজেক্টে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে এই প্রজেক্টটা, রূপগঞ্জ ইউনিয়নে, সেখানকার চেয়ারম্যান ছিল রফিক, ওরে বলে আন্ডার রফিক, রংধনু গ্রুপের মালিক। সে এই সমস্ত
জায়গাগুলি পুলিশে কিনে দিয়েছিল। বেনজির তখন পুলিশের আইজি ছিলেন। তারা কিভাবে কিনছে? ড্রেজারের পাইপ লাগিয়ে দিয়েছে, জমি বেচেন আর না বেচেন আপনার জমি ভরাট করে ফেলছে, তাদের কাস্টডিতে নিয়ে গেছে। পরবর্তীতে একটা কিছু দিয়া ওই জমি রেজিস্ট্রি করে নিয়ে গেছে, ভয়ভীতি দেখায়। কিন্তু পুলিশ কল্যাণ সংস্থা যে প্রজেক্টটা করছে, তারা কিন্তু ওই এলাকার আপনার মুজা অনুযায়ী যে রেট, সেই রেট দিয়েই কিন্তু তারা জায়গাটা কিনছে। পুলিশের আবাসন প্রকল্প আলাদা, তারা কিন্তু কোনো ফাঁকি ঝুঁকি করে নাই। তাহলে কি হলো? এই টাকাটা কোথায় গেল? ওই আন্ডার রফিক আর ডান্ডা আইজি দুজনের মধ্যে ভাগাভাগি হয়েছে, এবং আন্ডার রফিকের অধীনে এর ডান্ডা সাহেবের আমার রূপগঞ্জে 200 বিঘা জমি আছে। আপনাদের মনে আছে, এই মাফিয়াদের আন্ডারওয়ার্ল্ড যখন অস্থির হয়ে যায়, তখন রাষ্ট্রে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র। যেমন ওই যে আমরা একটা নাম শুনি, আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম, সে নাকি দুবাইতে বসে নড়াচড়া করলে বোম্বাইতে 2-4-5টা লাশ পড়ে। আমাদের দেশের এই আন্ডার মাফিয়া এর ডনগুলি তাদের স্বার্থে যখন আঘাত হয়েছে, তখনই তারা লড়ে চড়ে বসছে। আজকে প্রশ্নটা হলো এখানে, আইজি সাহেবের সম্বন্ধে যে কথাগুলি বলা হচ্ছে, বা পেপার পত্রিকাতে একটা পত্রিকায় আসছে, মনে করেন যে এগুলি সব সত্য না, মিথ্যা কথা। কিন্তু আপনি 3 মাস পরে আইসা ফেসবুক আইডিতে একটা ভাষণ দিলেন, কেন আপনি কোর্টে যাইয়া ওই পত্রিকার বিরুদ্ধে মানহানি মামলা কেন করলেন না? এটা তো কথা। আপনি তো মামলা করেন নাই, এবং ওই পত্রিকার বিরুদ্ধে কোনো অ্যাকশনে আপনি যান নাই, সেই তো আমরা ধরে নিব এখানে আপনার সম্পৃক্ততা আছে। আমি আপনার টক শোতে যখন বেনজিরের এই কথাটা উঠছিল, তখন আমি আপনাকে একটা বলছি যে বেনজির জীবনে যা অর্জন করে গিয়েছে, শেষ সময় এসে তার পুরো পরিবারকে জেল নিয়ে গেছে। আমি এই কথাটা বলছিলাম। সেটা হলো ওই যে, কিন্তু আপনারা তো বলছেন যে এই সরকারের অধীনে উনি ছিলেন, এই সরকারের ছায়াতলে ছিলেন, তো এখন কি ছায়াতল থেকে চলে গেলেন? না, আমি ওই জায়গায় আসবো। আপনি দেখেন, এই যে হলমার্ক গ্রুপের এই যে আপনার তানবীর এবং তার স্ত্রী জেসমিন, জেসমিন তো এই যে ব্যবসা বাণিজ্য, অর্থ লোপাট বা মাইরা দেওয়ার এগুলির সাথে সম্পৃক্ত না, যেহেতু তার স্ত্রী হিসাবে ওই যে ডামি, আমি না থাকলে আমার স্ত্রী, তো সেই হিসাবে জেসমিনও কিন্তু এখন কারাগারে যাবজ্জীবন সাজা হয়েছে। মিস্টার আইজি বেনজির সাহেব এত শিক্ষা গ্রহণ করলেন, ডক্টরেট হলেন, ঢাকা ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক, এত প্রাপ্তি, শেষ পর্যন্ত 2টা মেয়েরে আর স্ত্রীরে জেলখানার শিখ গনাইবেন। আপনার এই নির্বুদ্ধিতার জন্য আপনার পুরো পরিবার এখন প্রশ্নবিদ্ধ। ঘটনা কতটুকু সত্য মিথ্যা সেটা বিচার্য বিষয়, কিন্তু আপনি আপনার পরিবারকে মিডিয়ার সামনে নিয়ে এসছেন। আপনার স্ত্রীর নাম জানে, আপনার 2 সন্তানের চেহারা চিনে পাবলিক। আজকে আপনি জ্ঞানী গুণী মানুষে এই কাজটা করলেন, কারণটা কি? লোভ সামলাতে পারেননি। সুমন আজকে যে কথা বলছে আপা, যে সুযোগ থাকলে পুরা গোপালগঞ্জ জেলায় নাকি বেনজির কিনে ফেলাইতে, এত টাকার মালিক সে। প্রেসে এসে বলছে সুমন, হাইকোর্টে সে বলছে যে বেনজিরের এত টাকা। এখন আমাদের এক দর্শক বলছে যে এটাও একটা নাটক, যে আমাদের দর্শক যে মন্তব্য করেছে যে বলছে এটা প্রধানমন্ত্রীর এক ধরনের নাটক, এটা তার ওনার মন্তব্য। আমি একটা সত্য মিথ্যা জানি না, হয়তো মানুষ আমি দর্শকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বা আপনার প্রতিও শ্রদ্ধা রেখে বলছি যে এটা নাটক। কিন্তু সুমন যে কথাটা বলছে সেটা তো বইলে ফেলাইছে। এইবার এটা নাটকের অংশ হোক, সিকোয়েন্স হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু কথাটা তো সত্য যে পুরো গোপালগঞ্জ জেলা কেনার অর্থ তার কাছে আছে, বা সুযোগ পেলে কিনে ফেলাইছে। এটা তো বইলে ফেলাইছে। নাটকটা আমি বুঝলাম, এসালামের মতো নাটক এখানে হবে। সুমন কেসে দুদুকে আবার হাইকোর্টে এক আইনজীবী আবার রিট করছে
রিটের শুনানিও হয় নাই, দুদক তদন্ত কমিটি করছে। কিন্তু ঘটনা ঘটছে আজকে 3 মাস আগে। এখন আমাদের সংস্থাগুলি কত দ্রুত লয়ে আপনার কাজে নেমে গেছে। দেখেন, হাইকোর্টে রিট হইলো, আদেশ হলো না। সুমন দরখাস্ত করছে, দরখাস্তার আলোকে আধা ঘন্টার মধ্যে তারা তদন্ত কমিটি বানিয়ে ফেলেছে, করে তারা তদন্তে নেমে গেছে। তদন্ত কোথায় করবেন? যে সমস্ত জায়গায় তদন্ত করবেন সে জায়গাগুলো তো দিবালোকের মতো পরিষ্কার। আজকে বেনজিরের যে অবস্থা হচ্ছে, আপনাদেরকে আমি বলে দিই, আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে বসুন্ধরা গ্রুপ এই সায়েম তানবিদেরকে আপনার জেলখানার শিক গুনতে হবে। আন্ডার মাফিয়ারা এখন একজন একজনের পিছনে লাগছে। এই মাফিয়া গ্রুপ যার যার স্বার্থ অনুযায়ী এই গোপন কথাগুলি সব ফাঁস করবে। এটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। এবং তাদের যে অপকর্ম দীর্ঘ 16-17 বছর এই সরকারের ছত্রছায়া থেকে জনগণের মুখের আহার কেড়ে নিয়ে লুটপাট করে এই পুলিশ 7 তারিখ নির্বাচনে যে সামারি করেছে, আমি বুকে হাত দিয়ে বলি আপনাকে, আমার পরিবারের সাথে সামারি হয়েছে। আমাদের 25,000 নেতা কর্মী যে গ্রেফতার হয়েছে তাদের সকলের সাথে এই আচরণ করেছে পুলিশ, ডিবি, সিআইডি, এই র্যাব। পরিবারকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, একটা মামলায় পাঠাবো, 7টা দিব না, কি করবা করো। ফরওয়ার্ডিং দিয়ে কোর্টে পাঠাবো, রিমান্ডে আনবো না, কি করবা করো। হাজার হাজার কোটি টাকা তারা সামারি করেছে। এই অবৈধ টাকা কোথায় রাখবে? এই টাকা দিয়ে তারা এই সমস্ত অপকর্ম করে বেড়াচ্ছে দেশে বিদেশে, মানি লন্ডারিং সহ। আজকে যে প্রশ্ন যে এসালামুর মতো এখানেও রিট বাতিল হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, এবং হয়তো বা উচ্চ আদালতে প্লিডেড ডিভিশন পর্যন্ত গেলে দেখা যাবে যে এসালাম যেরকম একটা আদেশ নিয়ে গেছেন সেরকম একটা আদেশ হয়তো না করছি। কারণ আদালত যদি মনে করে যে আমি এটা আদালত অবমাননা করছি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পূর্বের আদেশের আলোকে আমি বলছি যে এসালামের আদেশ যদি এরকম হয় তো অন্যদের আদেশ এরকম হতেই পারে, বা এটাকে তো উদাহরণ হিসাবে নিতে পারে। আমি ক্লায়েন্ট, আমি পার্টি, আমি তো এটা উদাহরণ নিতে পারি যে এসালামের এই আদেশ দিচ্ছেন, আমাকে দিবেন না কেন? তাহলে অতএব যত নাটকই করেন এটা হলো সাময়িক। আপনার আমরা যে নাটক করি, নাটকের পর্দার বাইরে গ্রিন রুমে আমরা একটা মহড়া করি, তারপরে এসে কিন্তু স্টেজে আমরা নাটকটা শুরু করি বা ডায়লগ বলি। আগে কিন্তু মহড়া করে নিতে হয়। এটা হলো নাটকের মহড়া। প্রিয় দর্শক, এই মহড়া গ্রিন রুমে হচ্ছে। এই গ্রিন রুম থেকে যখন নাকি মহড়া শেষ করে আপনি স্টেজে আসবেন, দর্শকের জন্য ডায়লগ বলবেন, অভিনয় শুরু করবেন, সেদিন আপনাকে কেউ ঠেকাতে পারবে না। এবং সেই পর্দা, যে পর্দা ফেলে দিয়ে গ্রিন রুমে বসে আছেন, সে পর্দা এই দেশের জনগণ একসময় ছিঁড়ে ফেলবে। আপনাদের মুখোশ জনগণের কাছে উন্মোচিত হবে, সেদিন বেশি দূরে নয়। ধন্যবাদ।